আপনারা ইতিমধ্যে খবর পেয়ে গেছেন যে সবকিছু জানেন আপনারা, পরীক্ষা ছাড়াই ৬৬ জন চিকিৎসক নিয়োগ করা হয়ে গেছে। খুব মজার না? পরীক্ষা ছাড়াই কি করে হইল? এখন যদি আপনাকে প্রশ্ন করি, ভাই এটা কেমনে করলেন, কেন করলেন, কি জবাব দেবেন ভাই? কোনো জবাব আছে আপনাদের কাছে? আমাদের সিংহবাম সাহেবেরা কোথায়? আওয়ামী লীগ যখন নিয়োগ দিয়েছিল তখন তো গলা ফাটাইছিলেন, তাই না? ক্লিয়ার দেখা যাচ্ছে, খুব তো গলা ফাটাইছিলেন, দেশের সর্বনাশ হয়ে গেল। এই যে ৬৫ জন চিকিৎসক নিয়োগ দিল কোন রকম পরীক্ষা ছাড়াই, এটা কি ভালো হয়েছে? আপনারা কি মনে করেন বলেন তো দেখি। এত রাতে কি করবো, ঘুম হয় না ভাই। ইয়াসির আরাফাত, আপনি আমারে তো আপনি মায়ের খাওয়ার বুদ্ধি করছেন। আপনি আমারে ঘটকালি করায় আপনি নয়া নয়া পাত্রী নিয়ে নিয়ে ঘুরেন, আমারা কিন্তু পাত্রী মায়েরা দাপড়াইতেছে, খুব দৌড়ে আছি। এমনি মজা করলাম আর কি। আপনি খুব ভালো মানুষ, পাত্রী মায়েরা বলছে ভালো, সমস্যা নেই, দেখা যাক কি হয়। কমরেড লাল সালাম কে মৃন্ময় মিত্রী কণা ধন্যবাদ। মনুর রশিদ ইজ ওয়াচিং, আরাফাত ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভেরি মাচ যারা দেখতেছেন। এই যে ৬৫ জনের যে নিয়োগ দিল চিকিৎসক বিনা পরীক্ষায়, ভাই এটা কোন কোটা ভাই? কেমন আছেন কাকু? পুলিশ আইন আদালত বলে কিছুই নাই দেশে। কদিন পুলিশ আইন আদালত থাকলে তো এই নিউজ গ্যাং থাকতে পারবে না। জামাত এই যে মানে বালুরচরে হাগা আর হইল আপনার শ্বশুরবাড়ি খাওয়া, এটা তো জামাতের কপালে জুটবে না। তাই তারা এটা যতদিন এইভাবে আইন আদালত না রাখা যায় ততই তাদের জন্য মঙ্গল আর কি। সে তারপরে কি মনুর রশিদ সাহেব, থ্যাংক ইউ ভেরি মাচ। তো এবার আরেকটু আসি। এখন কারো মুখে কথা নাই, এখন কারো আলোচনা নাই, কোনো সমস্যা নেই, দেখি আর কে কি বলছে। আরেকটা হইলো আমাদের যে নাস্তিক এবং সমকামী সমর্থক সুধী মহাজন ইউনুস কাকু বলছে আশুরায় বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান এবং বলেছেন ইসলামে সব কিছুই আছে। তো কাকু, আমরা কিন্তু ডক্টর হুমায়ুন আজাদের কথা মনে পড়তেছে আমার। তিনি বলেছিলেন ভণ্ডদের শেষ অস্ত্র হচ্ছে ধর্ম। ঠিক আছে, ভণ্ডদের শেষ অস্ত্র কি ধর্ম? ডক্টর ইউনুস কাকু বুঝে পেয়েছে। যেমন 47-এ মদ খাওয়া, শুয়োর খাওয়া, জিন্না কিভাবে মুসলমানদেরকে উস্কায় দিছে ধর্মের নামে। আরেকজন সাংবাদিক, তার নাম হচ্ছে আনিস আলমগীর, সাংবাদিক ও কলামিস্ট, খুব ভদ্রলোক, জেন্টেলম্যান। ঠিক আছে, তিনি বলেছেন যে ডক্টর ইউনুস মার্কিন স্বার্থের সঙ্গে জড়িত সেটা তো কেউ অস্বীকার করবে না, বরং তিনি নিজেও অস্বীকার করেন না। তিনি তো মার্কিন পুতুল না, মার্কিনীদের পক্ষে কাজ করেন না, সেটা তিনি বলতেও পারবেন না। তিনি এই দাবি জোর গলায় করেন না। এটা বলেছেন সাংবাদিক, এই যিনি বলেছেন, এই সাংবাদিক আপনারা চিনেন, উনি বলেছেন। আচ্ছা, তারপরে দেখি রাতের পেশাল, তো বিভিন্ন পেশাল একটু পারি। আরেকটা হচ্ছে ওই যে আমাদের আজগুবি জেনারেল আছেন একটা, 18 নিয়ে আজগুবি জেনারেল, টাকলা কইছে মব যেটা হচ্ছে সেটা 17 বছর পুষে রাখা ক্রোধ অ্যাটর্নি জেনারেল। এখন যদি 71-এর ক্রোধটা শুরু হয়ে যায় তখন এই অ্যাটর্নি জেনারেল কি বলবে? টাকলু কি বলবে? তো 10 মাসের পুষে রাখা ক্ষোভ যখন ঝাড়বে তখন আপনি কি বলবেন? মানে এরা হলো চোরের মায়ের বড় গলা, অর্থাৎ আকাম করবে, অন্যায় করবে, সেটাকে আবার জাস্টিফাই করবে, বলবে না ভুল হয়েছে। এটাই নিয়ম দুনিয়ার, মানে অপরাধীদের, ফ্যাসিস্টদের এটা সিস্টেম। ঠিক আছে, রাউলকে ফ্যাসিস্ট বলে, কিন্তু এরা হলো বড় ফ্যাসিস্ট, এটা তারা বলবে না। তারপর দেখি আরো কি কি আছে। দেখি আরেক হুজুরের বয়ান পড়লাম, আমরা ইরানকে সাপোর্ট করেছি কেবল ইসরায়েলি মোকাবেলা, ইসলামের প্রতিনিধি হিসেবে নয়। এই দৃষ্টিভঙ্গি থেকে প্রত্যেক সুন্নি দৃষ্টিভঙ্গি রাখা ওয়াজিব। বলছে কি মুফতি জিয়াউর রহমান, লেখক, কবি, খতিব, কি আরো কত কিছু। যেমন এদের নাস্তিক সিনের পক্ষে থাকা বোধহয় ওয়াজিব। যেমন পিনাকি ভট্ট হিন্দু হইলেও সমস্যা নাই। পিনাকি ভট্ট যদি তারেক আছে না, তারেক বলছে যে মুসলমান মেয়েরে কি বলে করে, মানে বুঝেন কি বলছে,
যে সে তার মুসলমানরা মেনে নিতেছে। একটা হিন্দু মেয়েরে দেখলাম, সে একটা মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করার জন্য খুব বলতেছে, ওরে পিটানো দরকার, মেরে ফেলানো দরকার, তারপরে তার মেয়ে জুতা বেড়িত, কবর দিত, এগুলো বলতেছে। কিন্তু প্যানিক ভট্টের সাথে যে না দিয়ে যে ইসলাম টুকু খেলেছে, কুকু খেলেছে, এটা নিয়ে কারো তখন না দিয়ে নাম আবার না দেয় ইসলাম, তখন সমস্যা নাই। পিনাকি ভট্টের কাছে ইসলামী ছাত্রী সংস্থা সিরিয়াল দিয়ে বলবে জায়েজ, এটা হচ্ছে সোহাবের কাম। আমার মনে হয় ইসলামী ছাত্রী সংস্থারা পিনাকি ভট্টের কাছ থেকে যদি গর্ভধারণ করে আসে, সেটারও একটা ফতোয়া তারা জারি করে। যেমন কাশ্মীরের জঙ্গিরা কাশ্মীরের পাকিস্তানি সেনাবাহিনীদের কাছ থেকে সন্তান উৎপাদন করে আসছে, ঠিক আপনারা জানেন, আমি আপনাদের প্রথম জানাইলাম। কাশ্মীরের নারীরা পাকিস্তানি সেনাদের সাথে গিয়ে প্রেগনেন্ট হওয়ার জন্যে প্রেগনেন্ট হয়ে আসতো পাকিস্তানি সেনাদের কাছ থেকে, কারণ পাকিস্তানি পয়দা এখানে করবে, কাশ্মীর এগুলো করতো। তেমনি এই যে কি বলে, পেনাকির কাছে ইসলামী ছাত্রী সংস্থা শুনতেও চিন্তা করবে না। যেমন নাদিয়া ইসলামরা টুকু খেলে কারো কোনো যায় আসে না, তারা তো বললো না যে তোমার বিয়ে খবর দেবে, সেও তো একটা ভট্টর কাছে যায় শুয়েছে নাদিয়া ইসলাম। এটা আমি বলতেছি না এটা অপরাধ, আমি কিন্তু বলি নাই, মানে আমি দৃষ্টিভঙ্গির কথা বলতে। এখানে একটা মুসলমান মেয়ে হিন্দু ছেলের কাছে বিয়ে বসতে চাইছে, দেখলাম মোবাইলে, দেখি তারা কালাকালি করতেছে, কিন্তু ওটা বললো না কেন, শোনাচ্ছেন না, ওটা যায় যাই ওটা গেলাম। এই যে লিখছে তারেক বলছে, এই পিনাকি হিন্দু পিনাকির কথা সব মুসলমানরা নাচতেছে, আপনাদের কি ঘৃণা লাগে না? আমি বলি নাই, কে বলছে? তারেক। এই যে দেখেন তারেক বলছে, আপনাদের ঘৃণা লাগে না আপনারা যে এই পিনাকি ভট্টের কথা নাচেন? আচ্ছা। আবার এদিকে প্রেস সচিব ওই যে কেরানির পোলা কেরানি, এনুসের কেরানি, তার সাথে লেগে গেছে, ওই যে গোম রনির সাথে লেগে গেছে। আচ্ছা, আপনাদের আরেকটা কথা, আপনাদের কি মনে আছে যখন এই যে বাংলাদেশে যে বোমা হামলা করছিল, তাদের সাথে মুক্তিযুদ্ধদের তুলনা করছিল এই যে ফ্রড মাজার, তখন অবশ্য তিনি ক্লিন শেপ ছিলেন, এই যে আমার মতো, তখন তিনি এরকম দাড়ি মারি রাখেন নাই, মনে আছে আপনাদের? এই সেই ফ্রড মাজার, সে এখন বলতেছে যে জামাতের সমালোচনা করালে ফ্যাসিজম। আবার এদের এই মুরিদ বাংলাদেশে সব চিঙ্গ বামেরা। যাই হোক, তারপর আরো আসি। এই দেখেন, 5ই আগস্ট আমরা জেলে ছিলাম, তখন ভাবিনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাবে, রাখে আল্লাহ মারেকে। এই বিপ্লব আল্লাহ নিজে ঘটিয়েছে। কে বলেছে জানেন? জামাতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম। বুঝতে পারছেন? অলরেডি জামাতের ওই যে মুফতি ইব্রাহিমোভিচ, যারা পৃথিবীর সব জিনেরা চিনে, যে জিনেরে বলবেন সেই জিনিস চিনবে, এই মুফতি ইব্রাহিমোভিচের। আমি শেখ ফরিদ বলে দিলাম, দুনিয়ার যত পরি আছে সব শেখ ফরিদের চিনে, বিশ্বাস নয় জিজ্ঞেস করে আসেন। বুঝতে পারছেন? এই যে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এটিএম আজহারুল ইসলাম বলছে, এই রাজাকার বলছে যে এই বিপ্লব আল্লাহ নিজে ঘটিয়েছে। আমরা এতদিন শুনলাম মেটিকুলাস প্ল্যান মাহফুজ আর ইউনূস ঘটিয়েছে, কেউ বলে আমেরিকা ঘটিয়েছে, কেউ বলে ছাত্রদল ঘটিয়েছে, কেউ বলে শিবির জামাত, কেউ বলে বিএনপি ঘটিয়েছে, তারেক বলে শেখ ঘটিয়েছে, কেউ বলে ফরাদ মাজার ঘটিয়েছে, কেউ বলে প্যানিক ভট্ট ঘটিয়েছে, কেউ বলে সাংঘাতিক ইলিয়াস ইউটিউবার ঘটিয়েছে। উনি বলতেছে আল্লাহ নিজে ঘটিয়েছে। কি বুঝলেন? আপনাদের মনে আছে জাতীয় পার্টির সাথে করে বলছিল জাতীয় পার্টি হলো আল্লাহর দল? মনে আছে আপনাদের? আর আপনি নিত্য মার্কায়, জামাতের নিত্য মার্কায় ভোট দিলে চাল চালায় বেসতে চলে যাবেন, আবার পাঙ্গা মার্কায় ভোট দিলে বেসতে লিখে দিবে আপনারে ওই যে হেফাজতের, হেফাজত আর কি, চর্ম নাই পীরে হাত পাকায় ভোট দিলে চাল চালা আপনি বেসতে চলে যান, তারা বেসতে লিখে দিবে। বুঝতে পারছেন? এই হলো অবস্থা। কে বলছে এই বিপ্লব আল্লাহ নিজে ঘটিয়েছে? বুঝতে পারছেন তাদের ব্যবসা। এই জামাতিরা ওই আফগানিস্তানে বলে যে আফগানিস্তানে খুদাকে দেখেছে, কিন্তু আফগানিস্তানে আমেরিকা যদি তখন না থাকতো, তালেবানদের শ্যাডোর মরুদ হইতো, সোভিয়েত ইউনিয়ন ভাঙা। আবার এখন যদি চায়না আর রাশিয়া না থাকতো, আমেরিকাকে তাড়াইতে পারতো। তো এই যে এখন আল্লাহ ঘটিয়েছে, কারা ঘটাইছে আমরা দেখছি, কারা কারা দাবি করছে, তারা বলতেছে তারা বিপ্লব ঘটাইছে, এখন বলছে আল্লাহ করাইছে। ধর্মীয় আপনারা কি জানেন? আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, জাপানের জামাতেরা কি ছড়াইছে জানেন? যে 5ই আগস্টে নাকি ওটা ইসলামের বিজয় হয়েছে। শেখ হাসিনা সরকার হচ্ছে ইসলামের বিজয়। আচ্ছা, তারপর দেখি আরো একটা মধ্যরাতের পেঁচাল আর কি, মানে কবির রাতের পেঁচাল, একটু পেঁচাল বাড়ি দেখি। তারপরে নুরা রাশেদের বিরুদ্ধে মামলা হওয়ার কারণে সে খেপে গেছে, ওই যে রাশেদ, শিবিরের রাশেদ, গণ অধিকার পরিষদে, আমি যাকে আদর করি গণ পরিষদ বলি, এতে কত বড় সাহস, বাংলাদেশের বিভিন্ন রাশেদের নামে মামলা হয়েছে, কত বড় সাহস।
এরা আইনের ঊর্ধ্বে, সংবিধানের ঊর্ধ্বে, বুঝতে পারছেন? শুক্র 8 দিন আর ওই কি কেসকি বান্দির সুলতান ঘা হইয়া কইতেছে তাদের না মামলা হবে বিরাট অপরাধ, তারা মামলা করা যাবে না, তারা যত আকাম করবে মামলা করা যাবে না, তারা বাংলাদেশের সংবিধানের ঊর্ধ্বে। এই অবস্থা। আবার এরা বলে আওয়ামী লীগ নাকি ফ্যাসিস্ট। সেবার আসি, সবচেয়ে মজার বিষয় হলো ওই যে কি কাজ্জাব বিন ইউসুফ, ওই যে আরে কি আরে ওই যে মোহাম্মদী লামা যাবি যে ইমাম, লামা যাবি করে পীর, ওই যে কাজ্জাব বিন ইউসুফ, আমি বলি নাই কাজ্জাব মানে নাকি কি খারাপ অর্থ আর কি, কাজ্জাব বিন ইউসুফ, ওই যিনি নারীদের বলেন যে বেচা যাবে, নারীদের ঘর থেকে বাড়ানো যাবে না, শুধুমাত্র বাচ্চা পয়দা করা আর বিছানায় শোয়াই নারীদের আর কোনো কাজ নাই, সেই কাজ্জাব বিন ইউসুফের পোলাই কইছে, এই যে পোলাই কইছে যে সাইকেল চালিয়ে যে মেয়ে সাইকেল চালিয়ে স্কুলে যায় তার বাপ হলো কাপুরুষ। তো মিস্টার কাজ্জাব বিন ইউসুফের সওয়াল, আমার একটা কথা শোনো, আমি কিন্তু কাজ্জাব বলি নাই, কাজ্জাব বিন শয়তান বলেছিল। কে বলছিল জানেন? ওই যে কাপকাসি, আমার মৌলানা আব্বাসিরও কিন্তু আমি কাপকাসি বলি নাই, বলেছে ওই যে পৈসা হুজুর আছে না 36 ইঞ্চি একটা জোশে হোসারায় ফেলে, ও পৈসা হুজুর ওই বলছিল, মাদানি না পেদানি বলছিল। তো এই কাজ্জাব বিন শয়তানের পোলা বলছে যার মেয়া সাইকেল চালায় স্কুলে যায় বা কোথাও যায় তার বাপ লেখা পুরুষ। তো কাজ্জাব বিন ইউসুফের পোলা তোমার বাপের একটু শিখাইত যে যাদের পোলা মাদ্রাসায় গিয়ে বলাৎকার হয়ে আসে তাদের বাপ কি মহাপুরুষ না? মেয়ে যদি সাইকেল চালায় সে হয়ে যাবে কাপুরুষ, তার বাপ কাপুরুষ। আর যার পোলা মাদ্রাসায় গিয়ে গুজ্জতার ক্যান্সার বানায় আনবে তার পোলা হবে মহাপুরুষ, তাই না? নাকি? যাই, তারপর আসেন, আপনারা তো শুনেছেন শিশু হাসপাতালে বিজ্ঞপ্তি পরীক্ষা ছাড়াই 65 জন চিকিৎসক নিয়োগ, এটা তো শুনেছেন, নতুন করে বলার কিছু নেই। আবার দেখেন যে মাহফুজ আলম আছে না, জঙ্গি মাহফুজ আলম, সে বলেছে পাকিস্তানি স্বৈর শাসনের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইনে করে আগরতলা ষড়যন্ত্র, 69 গণ অভ্যুত্থান, 71 মার্চা সহযোগ আন্দোলন ও বাঙালি বিহারি দাঙ্গা হইতে পারলে যে 24 অভ্যুত্থান কেন হইবে না? বেকুবে কি বলছে শুনছেন তো? এই সমস্ত জিন্নার পোলায় কি কিছু শুনছেন তো? যাই হোক, এবার আসেন আর একটা হইল আমাদের মুফতি রেজাউল করিম সাহেব, মুফতি রেজাউল করিম, যার বাপ ছিল রাজাকার, ঠিক আছে? সে বলেছে বাংলাদেশ আফগানিস্তান বানাইতে চায়। আমার কথা হইল বাংলাদেশ আফগানিস্তান বানাইতে চায়, একটা দল প্রতিবাদ করে নাই, বিএনপি জামাত করবেই না, বিএনপি প্রতিবাদ করে নাই, জাতীয় পার্টি প্রতিবাদ করে নাই, বামপন্থীরা প্রতিবাদ করে নাই। বাংলাদেশটাকে একটা জঙ্গিবাদী রাষ্ট্র বানাইতে, জঙ্গি রাষ্ট্র বানাইতে চাইল চরমনায় পীর, এই চরমনায় একটা দল প্রতিবাদ করলো না, কোনো সুশীল কুশীল কোন চিঙ্কু বাম পিঙ্কু বাম কেউ প্রতিবাদ করলো না। কি চিঙ্কু বাম, শিকদারি বাম, ভাসানি বাম? বাংলাদেশে যদি আফগানিস্তানে তোমরা সুদূর বুদুর করতে পারবা, ও ভাসানি বাম, মানে ভাসানি বাম না কি এটি জানি না, ভাসানি বাম না মিলাদ বাম না গাম টাম কিছু জানি না। কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা প্রগতিশীল, আপনারা এখন কোথায়? এই যে চরমনায়ের পীর যে বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চাইলো, আপনাদের কলম থেকে তো একটা হরফ বাড়াইল না, ডাবির বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে একটা হরফ বাড়াইল না, রাজশাহী, চিটাগাং, বুয়েট, পুয়েট, কুয়েট, খুয়েট, মুয়েট, একটা লোকের মুক্তি তো কথা বলার কোন বুদ্ধিজীবী সাহেবের কোথায়? ফ্রড মজার কথা, এই যে উনি যে আফগানিস্তান বানাইতে চাইলো, এই ব্যাপারে আপনাদের পয়েন্ট কি? বাংলাদেশের জুলাই বিপ্লবীরা এই যে বাংলাদেশ আফগানিস্তান বানাইতে চাইল, আপনাদের কি পয়েন্ট? একটা লোক তো কথা বললেন, দেখলাম এই 2 দিন, আপনারা কে কি বলেন? কোথায় বাংলাদেশের বুদ্ধিজীবী সাংবাদিক? শালার পোশালারা, বাংলাদেশে বলে বুদ্ধিজীবীরা, বাংলাদেশটা ধ্বংস করছে বুদ্ধিজীবীরা, বুদ্ধিজীবীর কারণে আজকে বাংলাদেশ ধ্বংস। 10টা বুদ্ধিজীবী যদি বাংলাদেশে ঠিক মতো কথা বলতো, বাংলাদেশ আজকে একটা জঙ্গি রাষ্ট্র হইতো না, বাংলাদেশ আজকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত হইতো না। আর স্যাটের দোষ খালি শেখ হাসিনা। হ্যাঁ, শেখ হাসিনা দেশ মৌলবাদী আছে, তোমরা বুদ্ধিজীবীরা বাল বালাইছ, তোমরা কোন বালটা করছো? হ্যাঁ, বুদ্ধিজীবীর কাজ কি? বুদ্ধিজীবী শেখ হাসিনা তো বুদ্ধিজীবী না, শেখ হাসিনা রাজনীতিক। খালেদা জিয়া তো বুদ্ধিজীবী না, খালেদা জিয়া রাজনীতিক। তারেক রহমান তো বুদ্ধিজীবী না, রাজনীতিক। জয় তো বুদ্ধিজীবী না, রাজনীতিক। ওবায়দুল কাদের তো বুদ্ধিজীবী না, রাজনীতিক। মির্জা ফখরুল তো বুদ্ধিজীবী না, রাজনীতিক। আপনারা যারা বুদ্ধিজীবী আছেন, বাল ফালাইছেন, আপনারা দেশ মৌলবাদী হইলো শেখ হাসিনার চেটের দোষ, খালেদা জিয়ার চেটের দোষ। আপনারা কোন বালটা ফালাইছেন? আপনাদের কোন বালের কাম? বিশ্ববিদ্যালয়ে বাল ফালাইতে আপনাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষা হয়েছে? প্রফেসর লেখন মারান। হ্যাঁ, কোনোদিন তো দেখলাম না মৌলবাদের বিরুদ্ধে কোন চুদির ভাই প্রফেসর কথা বলে।
সেটা জাহাঙ্গীরনগর হোক, ডাবি হোক বইটা কোনো শালার তো কথা বলতে দেখি না। হ্যাঁ, শেখ হাসিনার চাকরির দোষ, খালেদা চাকরির দোষ, তোমরা বুদ্ধিজীবীরা আপনারা পাল ফালান। 2-4 বামপন্থীরা লিখতে এখন আর লেখে না, শরম পায়। একটা দেশকে আফগানিস্তান বানাতে ছিল, আপনারা একটা শব্দটি করলেন না। আমার বুদ্ধিজীবীর পাল আপনারা। হ্যাঁ, নেতাদের তো চিনছি, 17 বছর দেখছি বিএনপি কেসি গেট খুলতে পারে না, রিজভি সাহেব কেসি গেট থাকে। জামাত এত বড় বীর, অনেকেই বলে জামাত বিরাট বড় বীর, জামাতের চাইতে বড় কোনো বীর বাংলাদেশের দল নাই, বিরাট ডেডিকেটেড ক্যাডার, তালা খুলতে পারে না, তাদের অফিসেই খুঁজে পাওয়া যায় না। বিএনপির তো কেসি গেটের মধ্যে রিজভি সাহেব থাকতো, জামাতের অফিসে খুঁজে পাওয়া যায় না, বড় বড় মর্দ। আর আওয়ামী লীগ বিরাট মর্দ সবাই পালাইছে। তার ক্ষমতা না থাকলে কারো সুদূর বুদুর করার ক্ষমতা নাই। আর বুদ্ধিজীবী সাহেব, আপনারা তো ক্ষমতা যাবেন না, তাই না? আপনারা কার বাল ফালান, দেশ মৌলবাদী হয়ে যায়। একটা দেশকে আফগানিস্তান বানায় ফেলতে চাইল, আপনার একটা হলো প্রতিবাদ চরমনায় পীর, ওই 1 লাখ, ওই তার কি মুরিদ আছে, ভোট নাই, তার নাম চরমনাই, যে সকালে এক কথা কয় বিকেল এক কথা। আপনার তার বিরুদ্ধে কথা শব্দটি করলেন না, আমি ফরিদ বলবো কেন? ও ভয় করে না, মুসুরে হামলা চালাবো, তাই না? তো বাল ফালানোর জন্য নামের আগে বুদ্ধিজীবী লেখেন, বাল ফালাইতে, প্রফেসর গিরি মারেন বাল ফালাইতে। আপনাদের সম্মান কেন দেওয়া হয়? আপনাদের টাকা নাই ঠিক আছে, কিন্তু আপনারা যে কোনো শিল্পপতির চেয়ে বুদ্ধিজীবীর সম্মান বেশি, প্রফেসর সম্মান বেশি। মেরুদণ্ডহীন হয়ে গেলেন কেন? একটা চরমনায় পীরের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না, জামাতের কোন পাল্লা ফালাবেন আপনারা? এই জন্য তো বলি, আপনারা মুক্তিযুদ্ধ বিষয়ে জামাতকে ঠেকাইতে পারেন নাই। আপনারা চরমনার বিরুদ্ধে কথা বলতে পারেন না, চরমনায় পীরের বিরুদ্ধে কথা বলা মুরুদ আপনাদের নাই, আপনাদের কলম চলে না, আপনাদের বিদ্যা বুদ্ধি আচার পড়ে যায়, উষ্টা খায় পড়ে যায়। আচ্ছা, তারপর আসি। আমাদের আসাদুজ্জামান রিপন ভাই বলছে আওয়ামী লীগ আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। এগুলো বললেন না ভাই, আপনারা বিজ্ঞ লোক, আপনাদের এগুলো বলেন কেন? আমরা বিএনপি আওয়ামী লীগের বলতে শুনছি বিএনপিকে আর খুঁজে পাওয়া যায় না। আমাদের জামালপুর সরিষাবাড়ির কথা বলি, একটা বিএনপি লোক খুঁজে পায়নি, 10টা লোক খুঁজে পায়নি। আজকে আমাদের সরিষাবাড়ি জামালপুরে বিএনপির কাউন্সিল হয়ে গেল, মানে 5 তারিখে, গত দিনে। এখন একটা আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। আগে একটা বিএনপি খুঁজতে পাইনি। আমি নিজের সরিষাবাড়ির লোক, জামালপুর লোক, আমি যাই না, দায়িত্ব নিয়ে বলতেছি। আমি 20টা লোক খুঁজে পাই নাই বিএনপির শেষের দিকে, 20টা লোক একসাথে দেখি নাই, আমি দেখি নাই, দায়িত্ব নিয়ে বললাম। কোনো মায়ের পথ আমার সামনে একসাথে বলতে পারবে না শিমলা বাজারে 20টা লোক একসাথে চলছে বিএনপি। এখন 20,000 আপনি পাবেন, ডাক দিলে 20,000। তো আওয়ামী লীগের আপনি বলতো যে বিএনপি কোথায়, বিএনপি নাই। আওয়ামী লীগদের বলতাম বিএনপি আছে, এখন বিএনপিরা মানে না যে আওয়ামী লীগ আছে। ভাই ওইভাবে সকালবেলায় দেখবেন যে গণেশ উল্টে গেলে সব আবার আওয়ামী লীগ। তো রিপন ভাই, আপনি খুব শ্রদ্ধেয় মানুষ, ডক্টর আসাদুজ্জামান রিপন ভাই, আমরা ক্লিন ইমেজ এলো, এগুলো কি বলেন ভাই যে আওয়ামী লীগ থাকবে না? এটা কোনো কথা হইলে রাজনীতি দল থাকবে না? এই যে ক্ষমতায় গেলে বাংলাদেশকে আফগানিস্তানের মতো বানাতে চায়, মার্শাল্লাহ। তারপরে আসেন আর একটু বলি। এই যে আরেকজন আছে আমাদের, এই যে আরেক বিহারি, আগে ছিল আনু বিহারি, বিহারিদের জন্য দল উল্টে পড়ছে কমরেড আনু বিহারি। আরেকটা বিহারি পাওয়া গেছে, উনি বৃদ্ধ লোক তো। আরেকটা পাওয়া গেছে আমাদের সরকারে থাকা মাহফুজ আলম, তথ্য অপদেষ্টা। তিনি বলছেন বাংলাদেশের প্রথম ভায়োলেন্স হয়েছিল বিহারি জনগোষ্ঠীর উপর, বিরাট দরদ। এদের মুক্তিযুদ্ধের কথা নাই, এদের বিহারির জন্য দরদ তুলে উঠছে। মাহফুজ উঠবেই তো, কারণ এদের তো বিহারি রেখে তাদের ভাই, পাকিস্তানের তো তাদের ভাই, তো মাহফুজ তো এটা বলবেই। শাহবাগকে বলছে মব জাস্টিস, ঠিক আছে, এগুলো সব মব জাস্টিস। তারপরে হ্যাঁ, আবার একটা, আচ্ছা এইবার একখান কথা বলি, বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় না, আমি বললে হিন্দুত্ব আল্লাহ হয়ে যায়। তাহলে এবার একখান উদাহরণ দিই। এই যে মাহফুজ, এই যে হিজবুতি জঙ্গি মাহফুজ, তথ্য উপদেষ্টা কি বলতে শুনেন। বাংলাদেশে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত 53 বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুর উপর। আবারও বলতেছি, আমি বলি নাই, এই যে মাহফুজ বলছে, মাহফুজ বলেছে, ইন্ডিপেন্ডেন্ট আসছে যে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো কি কি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, তাই না, আরো আছে প্রতিষ্ঠিত। বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর ইন্ধনে, সরাসরি ইন্ধনে 53 বছর মব হয়েছে সংখ্যালঘু, ধর্মীয় সংখ্যালঘুর উপর। কে বলছে? এও কি ভারতের দালাল?
হিন্দু দালাল, মোদির দালাল, যোগীর দালাল, এই কথাটা যদি কোনো হিন্দু লোক বলতো 14 গোষ্ঠী উদ্ধার করতে তখন আমি বললে নাস্তিক হইতাম, যোগীর দালাল হইতাম, নরেন্দ্র মোদীর দালাল হইতাম, শেখ হাসিনার দালাল হইতাম, ভারতের দালাল হইতাম। মাহফুজ কইছে আর সমস্যা নাই, এটা হালাল। জামা যখন বলে আমরা ভারতের কষ্ট এমন কিছু করবো না, এটা যখন বলে তখন সেটা হালাল, আরাম। কিন্তু আওয়ামী লীগ যদি বলে আমরা ভারতকে এই সেই দিই, তখন অসুবিধা, আরাম হয়ে যায়। যাই হোক, আবার বলি, তথ্য উপদেষ্টা মাহফুজ সাহেব বলছেন, বাতিজা বলছে, এখন তো পুরো, আগে তো চর্বিও তো ছিল না, তো দেখে মনে হইতো যে কোথায় উঠে আসছে খেতে থেকে, এখন চর্বি মনে হয়ে চেহারা ছরত খুব ভালো হয়ে গেছে গা, নায়ক, পেট ফুলে গেছে, পাছা ফুলে ময়মনসিংহে পাওয়ার উঠে গেছে। শুনেন, সে আবারও বলছে শব্দটা, বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সরাসরি ইন্ধনে গত 53 বছর মব হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের উপর। কে বলছে এটা? প্রিয়া সাহা বলছে। কে বলছে এটা? চিন্ময় কৃষ্ণ বলছে। কে বলছে এটা? রবীন্দ্র ঘোষ বলছে। কে বলছে এটা? খোদ বাংলাদেশের এই মুহূর্তে যিনি তথ্য উপদেষ্টা হিসেবে এনুস গ্যাংয়ে আছেন, এনজিও গ্যাংয়ে, তিনি বলেছেন, আমি বলি নাই। এটা আমি বললে তখন আমার 14 গোষ্ঠী উদ্ধার করা হইতো। বুঝতে পারছেন? অনেক আলাপ হয়ে গেল।